নমস্কার, আমি তরুণ ঘোষ। চূড়ান্ত শুল্ক যুদ্ধের তপ্ত আবহাওয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শপথ নিক 4 দিনের জন্য ভারতে এলেন। এই খবর তো আপনারা সবাই পেয়ে গেছেন, পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই পেয়ে গেছেন যে জেডি ভান্স চলে এসছেন এবং আজকে সন্ধ্যেবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক আছে। এখন প্রধানমন্ত্রী আজকে বৈঠকটা এই কারণে করে নিচ্ছেন, কালকে প্রধানমন্ত্রী সৌদি আরব চলে যাবেন। সৌদি আরবের যুবরাজ এমএসবির সঙ্গে মোহাম্মদ সুলেমানের সঙ্গে তার ব্যক্তিগত সখ্যতা আছে এবং তার ব্যক্তিগত আমন্ত্রণে এবং কিছু ডিল ফিল আছে, সেগুলো নিয়ে মোদিজি কথাবার্তা বলতে তার ওখানে যাচ্ছেন। এখন এই যে তপ্ত আবহাওয়া, এখন অনেকদিন ধরে যে জেডি ভান্স আসবে 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 করছিল, কিন্তু কোনো ডেট পাওয়া যাচ্ছিল না, হোয়াইট হাউস থেকে কোনো ডেটও হচ্ছিল না। হঠাৎ জরুরি ভিত্তিতে একটা ডেট দিয়ে দেওয়া হলো এবং মোদিজি কবে যাচ্ছেন সেটা জিজ্ঞেস করে সেই অনুযায়ী সেই দিনকেই সকালবেলা ওনাকে 4 দিনের জন্য এখানে পাঠানো হলো। এখন কথা হচ্ছে জেডি ভান্স কি বার্তা নিয়ে এলেন। কাগজে যা বেরোচ্ছে সে তো আপনারা সব জানেন, টেকনোলজি, অর্থনীতি, তারপর আদান প্রদান, যুদ্ধাস্ত্র বিক্রি, এই সমস্ত তো আছেই। এগুলো তো ব্যাকডোর চ্যানেলে হয়েই থাকে। তা আর কি, যেটা কাগজে বেরোবে না সেটা হচ্ছে আপনারা একটুখানি নিজেরা, আমি যা বলছি আপনারা ডটগুলো মেলান, আপনাদের কাছেও পরিষ্কার হয়ে যাবে যে জেডি ভান্স কেন এসছেন। প্রথম হচ্ছে আমেরিকায় যখন আমাদের প্রধানমন্ত্রী যখন গেলেন, প্রধানমন্ত্রী আর ট্রাম্পের সঙ্গে বৈঠকে একেবারে পৃথিবীর সমস্ত ক্যামেরা লেন্সের সামনে উনি বলে দিলেন যে বাংলাদেশের বিষয়টা আমি ভারতবর্ষের হাতে, মানে প্রধানমন্ত্রী মোদির হাতে দিয়ে দিলাম। উনি 100 বছর ধরে এই সমস্তগুলো ডিল করছেন, উনিই পারবেন, বাকি সব সাহায্য আমি করব। সারা পৃথিবীর সামনে উনি এমন একটা দেখালেন যেন কাজটা করবেন মোদিজি আর পুরো ব্যাকআপটা দেবে আমেরিকা। তারপরে কি হলো, তারপর তুলসী গ্যাবার্ড এলেন, পরপর মিলিয়ে যান আপনারা। তুলসী গ্যাবার্ড এলেন, এসে ট্রাম্পের একটা বার্তা তিনি বলে দিলেন শেখ হাসিনাকে যে আমাদের প্রেসিডেন্ট বলেছেন আপনি প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন। হলো, চলে গেল। তারপরে শুনছি জেডি ভান্স আসবে, তারপর তার ফরেন সেক্রেটারি মার্কো রুবিও তিনি আসবেন এবং তারপরে ট্রাম্প আসবেন। সেই জেডি ভান্স গত 1.5 মাস ধরে শোনার পর হঠাৎ আজকে এসে উপস্থিত হলেন, যখন কাল সকালবেলাতে উড়ে যাবেন প্রধানমন্ত্রী মোদি সৌদি আরবের উদ্দেশ্যে। এখন এই ঝটপট তাদের ডিসিশনটা হলো কেন? আসলে এই যুদ্ধ, এই যে শুল্ক নীতি যে ট্রাম্প নিয়েছে, তার যে একটা আবহাওয়া তৈরি হয়ে সারা বিশ্বে, তাতে কিন্তু অনেক কূটনৈতিক স্থান পরিবর্তন হচ্ছে। বিশেষ করে চীনের ওপরে যে 245% যেটা উনি ট্যারিফ চাপিয়েছেন, চীন তো কোথাও মাল, আমেরিকার কোথাও মাল বেচতে পারবে না। তাহলে চীনের কি রাস্তা আছে? একমাত্র হচ্ছে ভারতবর্ষ। এবং গত কয়েকদিন ধরে আপনারা দেখবেন যে বেজিং কেবল মানে সৌহার্দ্যের বার্তা পাঠাচ্ছে এবং বেজিং এর সমস্ত টেলিভিশন, বেজিং এর সমস্ত আপনার যত রাষ্ট্রদূত আছে, আমাদের এখানে যে রাষ্ট্রদূত আছেন চীনের, তিনিও এখানে সমস্ত সৌহার্দ্যের বার্তা পাঠাচ্ছেন এবং হিউয়েন সাংকে পর্যন্ত টেনে আনা হয়েছে যে আমাদের 5000-6000 বছরের আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমরা একে অপরের সঙ্গে এক হয়ে চলতে চাই। তার কারণ হচ্ছে ভারতীয় বাজার। যদি ভারতীয় বাজার যদি চীন না পায়, তাহলে চীনের নিজস্ব মার্কেট চীন তৈরি করেনি, পুরোটাই এক্সপোর্ট ভিত্তিক। ওদের যা বাজার তৈরি হচ্ছে পুরোটাই এক্সপোর্ট ভিত্তিক, নিজের মধ্যে বাজার তৈরি করেনি। ভারত যেটা করেছে, নিজে যা উৎপাদন করে
তারপরে ভারতেই কিন্তু যদি পুরোপুরি ঢেলে দেয় ভারতেই বিক্রি হয়ে যাবে। 140 কোটি যে মানুষটা আমাদের দেশ, তাকে কংগ্রেস লায়াবিলিটি ধরেছিল, মোদী সরকার এসে সেটাকে অ্যাসেটে বদলে দিল। ফলে এই অ্যাসেট এখন মানে বাইং যে ক্যাপাসিটি যে আছে আমাদের ইউথদের কাছে, সব থেকে বেশি ইউথ ভারতে, তারাই বেশি রোজগার করে। তাদেরকে ধরার জন্য, বাজারটা ধরার জন্য চীন এখন ভারতের কাছাকাছি আসতে চাইছে। এদিকে উনি বললেন কি, ট্রাম্প, উনি সরাসরি দুটো হুমকি দিলেন। এক হচ্ছে গ্রিনল্যান্ড দখল করব, আর দুই হচ্ছে একে বললেন যে ইউক্রেনকে বললেন, জেলেনস্কিকে প্রথমে ধরে অপমান করলো এই জেডি ভান্সই, প্রথম অপমানটা করে জেডি ভান্স, তারপরে তো ট্রাম্প তুলনা করলো। তো ইউক্রেনকে বলো $350 বিলিয়ন আমার পূর্ববর্তী সরকার দিয়েছে, $350 বিলিয়ন দাও, আর যদি না দিতে পারো তাহলে তোমার রিয়ার আর্থ মিনারেল যেগুলো আছে সেগুলো আমার চাই। এই যে গ্রিনল্যান্ড দখল করবো সেটাও কিন্তু ওই একই রিয়ার আর্থ মিনারেল গুলো চাই। আগামী দিনের প্রযুক্তির জন্য রকেট উঠবে, কম্পিউটার চলবে, চিপস তৈরি হবে, সব ওই রিয়ার আর্থ দিয়ে মিনারেল দিয়ে। সেটা হচ্ছে একেবারে ভরপুর ঠাসা আছে একেবারে ইউক্রেনে। এবার ইউক্রেন বলছে না আমি 50 বিলিয়ন দিয়ে দেবো, আমি 100 বিলিয়ন দেবো না, বলে না আমায় 350 বিলিয়ন দিতে হবে। এখন রাশিয়া দেখছে আরে ভালো কথা, যুদ্ধ নির্বাচনের আগে তো বলে দিয়েছিল আমি 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করে দেবো, এখন তো যুদ্ধ গেছে পেছনে চলে, এখন ও নেগোসিয়েশন করতে লেগে গেছে নিজেদের মধ্যে। রাশিয়াও গেছে খেপে, রাশিয়ার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। এখন ট্রাম্প তার নিজের দেশে খুব এখন সমালোচিত হচ্ছে, তার এই অর্থনীতির জন্য দেশে একেবারে হু করে একেবারে দাম বাড়ছে। আমেরিকার রাস্তায় রাস্তায় এখন ট্রাম্পের বিরুদ্ধে সমস্ত স্লোগান দিতে মানুষ বেরিয়ে পড়েছে, ট্রাম্প পড়েছে এখন একটু চাপে। এই মুহূর্তে ভারত যাতে ছিটকে না যায় আমেরিকার হাত থেকে, কারণ রাশিয়া আছে মিলিটারি শক্তি, চীন আছে একটা অর্থনৈতিক শক্তি, ভারত হচ্ছে একটা উদীয়মান শক্তি। তাহলে এই যে চীন, রাশিয়া এবং ভারত যদি এই তিনটে ব্লক যদি একত্র হয়ে যায়, তাহলে আমেরিকার মাথা ব্যথা তো কমবে বই, বাড়বে বই, কমবে না। তারপরে আপনার এই ব্রিক্সে যদি আলাদা মুদ্রা বার করে দেয়, তাহলে ডলারাইজেশনের যে কথাটা ওই যেটা উঠছিল, ট্রাম্প একেবারে ভোগে হয়ে যাবে, সেটাও একটা চিন্তা। ফলে জেডি ভান্সকে দিয়ে একটা বার্তা পাঠানো হচ্ছে যে আমেরিকার সঙ্গেই আছে, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এখন জেডি ভান্সের কথা আছে আগ্রা যেদিনকে যাবেন 23 তারিখে, জেডি ভান্স হয়তো শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। মোদীজি সম্ভবত বলে দেবেন আপনি জেডি ভান্সকে যে আপনি দেখা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, ভারত সেটা নিয়ে কথা বলবে না, আপনার মর্জি। কিন্তু যদি বাংলাদেশ সম্পর্কে কোনো সদর্থক যদি পদক্ষেপ আমেরিকা না নেয়, এবার ভারত কিন্তু চাপের রাজনীতি করবে। এতদিন বন্ধুত্ব হয়েছে, আমেরিকা তো কারোর বন্ধু নয় না, কোনোদিনই বন্ধু ছিল না, কিন্তু ওপরে ওপরে দেখানো হয় আমরা খুব বন্ধু, একে অপরের সঙ্গে সখ্যতা দেখানো হয়, কিন্তু ভেতরে ভেতরে সবাই কিন্তু জল মেপে চলে। এটা হচ্ছে কূটনীতিতে, কেউ চিরকালীন বন্ধু নয়, কেউ চিরকালীন শত্রু নয়। এবার রাশিয়া ভাবছে যে এই যুদ্ধ যদি এখন চলে, তাহলে চীন আমার পাশে যদি এসে দাঁড়ায় আর রাশিয়া যদি আমার পাশে এসে দাঁড়ায়, আমি ইউরোপ দখল করে নেব। রাশিয়ার সেই মিলিটারি শক্তি আছে, ইউরোপ দখল করে নেওয়ার মতো মিলিটারি শক্তি তার আছে, বৃহৎ মিলিটারি শক্তি। এই নিয়ে এখন ইউরোপিয়ান দেশগুলো, ছোট 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 দেশ আছে, তারা খুব ঘাবড়ে আছে। আবার ট্রাম্প হুমকি দিয়ে রেখে দিয়েছে আমি ন্যাটো থেকে নাম তুলে নেবো। তাহলে ন্যাটো থেকে যদি নাম তুলে নেয়, পয়সা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে ন্যাটোই তো ছত্রভঙ্গ হয়ে যাবে। তাহলে ইউরোপিয়ান দেশগুলো লড়বে কি করে? তারা এসে এখন ট্রাম্পকে তেল মারছে, ট্রাম্পও ওখানে আবার চাবি করছে, নানান রকম কর্মকাণ্ড হয়ে যাচ্ছে।
এরই মধ্যে জেডি ভান্সের তড়িঘড়ি ভারত সফর, অর্থাৎ এর মধ্যে জড়িয়ে রয়েছে বাংলাদেশ ইস্যু। এই বাংলাদেশ ইস্যু আগে আমেরিকাকে সলভ করতে হবে। হয় তুমি বলে দাও আমি এর মধ্যে নেই, আর নইলে তুমি একেবারে দৃশ্যমান কোনো অ্যাকশন, যেমন তাগড়া একটা স্যাংশন লাগাও, তাগড়া, লোকে দেখুক, আমরা দেখবো যে তুমি অ্যাকশন নিয়েছো। এরম একটা বার্তা জেডি ভান্সকে দেওয়া হতে পারে খুব সম্ভবত, কারণ ব্যাকডোর চ্যানেলে রাশিয়ার সঙ্গে, চীনের সঙ্গে, ভারতের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু ব্যাকডোর চ্যানেলে হচ্ছে বাংলাদেশ নিয়ে, যার জন্য রাশিয়ার 3টে জাহাজ আমাদের 2 এপ্রিল আমাদের এখানে যৌথ মহড়া শেষে মানে দেশে ফিরে যাওয়ার মাঝপথ থেকে ফিরে এসে একদম ডকিং করে দিল চট্টগ্রামে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের জন্য। তারা ওখানে গিয়ে তারা একটা জানান দিয়ে এলো যে আমরা কিন্তু এখানে আছি, বেশি বকবক করো না। এরকম একটা বার্তা বাংলাদেশকে দিয়ে দেওয়া হলো, পাকিস্তানকেও দিয়ে দেওয়া হলো, একই সঙ্গে 2টো পাখি মারা হলো। এখন এই যে বাংলাদেশ যারা রয়েছে এরা মানে যারা এখন গদিতে বসে আছে, এরা তো কূটনীতিও বোঝে না, অর্থনীতি বোঝে না, এরা তো কিছুই জানে না। এরা এখন ভাবছে শুধু বিদ্রোহ করলে আর বিপ্লব করলেই হয়ে গেল, আমরা জঙ্গিদের আমরা এ করে যাব। যদি জঙ্গি শাসন করে জঙ্গিদের দিয়ে যদি দেশ চালানো যেত, তাহলে পরে পাকিস্তানের এই হাল হতো না। বাংলাদেশের লোকেদের শুনে রাখা প্রয়োজন যে দুবাই থেকে 4800 জন পাকিস্তানি ভিখারিকে ডিপোর্ট করা হয়েছে, এবং তাদের মন্ত্রী খাজা আসিফ ডনকে বলছে যে আমাদের 2 লক্ষ ভিখারি ওখানে রয়েছে, তারা বছরে $44 বিলিয়ন রোজগার করে। একজন পাকিস্তানি মন্ত্রী তিনি বলছেন এটা, সেটা আবার ডন কাগজে বেরিয়েছে এইটা। এবং এও জানলাম যে ওখান থেকে সমস্ত বাংলাদেশি গুলোকেও সমস্ত ধরে ধরে ডিপোর্ট করা হচ্ছে। তার কারণটা হচ্ছে ওই যে বাংলাদেশিরা ওইখানে এটা করেছিল না, এমএসবির একটা শাড়ি পরিয়ে, তার ছবিতে শাড়ি পরিয়ে তাকে জুতো মারছিল। মারো জুতো, এখানে তোমরা দেশে জুতো মারবে, আর তার দেশে গিয়ে মসজিদের বাইরে বসে থেকে তারা বসে বসে ভিক্ষা চাইবে। সারা দুবাই শহরটা পুরো ভিখারিতে ভরে গেছে, বাংলাদেশি আর পাকিস্তানি ভিখারিতে ভরে গেছে, সে রাখবে কেন? অমন সুন্দর দেশটা ভিখারিদের জন্য করেছে। বাংলাদেশি ভিখারি খুব কম, তারা কাজ করতে যায়, কিন্তু আসলে হচ্ছে পাকিস্তানি ভিখারি। 1,48,000 জনকে না 700 জনকে ডিপোর্ট করা হচ্ছে। তাই আর এবারে যে মোদি যাচ্ছেন কেন? মোদি যাচ্ছেন আগামী টেকনোলজি নিয়ে কাজ করতে, তেল নিয়ে কথা বলতে, আপনার শিক্ষা তার বিস্তার সেগুলো নিয়ে কথা বলতে। নতুন একটা আইআইটির মতো একটা প্রতিষ্ঠান ওখানে করা হবে। এমএসডি বলেছেন যে একটা অফার দিয়েছেন, আমার এখানে আপনি একটা ক্লোন একটা আইআইটি করে দিন, ক্লোন আইআইটি, আর আমাদের 100-200 স্টুডেন্ট দিচ্ছি, তাদেরকে আপনারা তৈরি করে দিন, বাকিটা আমরা করে নেব। তাহলে এমএসবি তাকাচ্ছে ভবিষ্যতের দিকে। তিনি অত্যন্ত বুদ্ধিমান, দূরদর্শী মানুষ। তিনি জানেন যে শিক্ষিত মায়ের সন্তান কখনো অশিক্ষিত হতে পারে না, তাই তিনি শিক্ষার উপরে জোর দিচ্ছেন। মানে কোরআনের প্রথম কথাটাই হলো গিয়ে শিক্ষা। শিক্ষাটা বাদ দিয়ে এরা সব জান্নাতে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। তোমাদের এই জন্ম নয়, মৃত্যুর পরে জন্ম আসল জীবনের স্বাদ পাওয়া যায়। 72 স্বপ্নে সব বিবর হয়ে গেছে।
তা এই করে দেশ তো চলবে না। তো অন্য কথায় চলে গেলাম, আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। জেডি ভান্স তিনি যদি কোনো সদর্থক বার্তা নিয়ে আসেন বাংলাদেশের ব্যাপারে, তাহলে আলোচনা এগোবে, না হলে আলোচনা এখানে শেষ। ওই ট্রেড ডিল ফিল যা আছে ওইগুলো নিয়ে আলোচনা হবে, বাংলাদেশ নিয়ে আলোচনা এখানে আপাতত ঝাঁপে লাঠি, যা করার ভারতবর্ষ করে ফেলবে। তাহলে আর লোককে বলবে না যে আমেরিকা পেছন দিক দিয়ে সাপোর্ট করেছিল। যা করার ভারতবর্ষে একার করে নেওয়ার ক্ষমতা আছে, এটাই বুঝিয়ে দেওয়া হবে জেডি ভান্সকে। সম্ভবত জেডি ভান্স ব্যাকডোর চ্যানেলে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, কিছু কথাবার্তা তো আমাদের কানে আসে, সেখান থেকে আমাদের মূল্যায়ন হচ্ছে এইটা বিশ্লেষণ করলে। আপনারাও চিন্তা করুন, চিন্তা করলে দেখবেন আপনারা একই জায়গায় গিয়ে পৌঁছাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।